সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেত্রী আনিশা তনি। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। অভিনয় জগতে আসার পেছনের কারণটা একটু জানতে চাই, স্টোরিটা একটু জানতে চাই, এবং এখন কাজ নিয়ে কেমন ব্যস্ততা চলছে। শিওর। ফার্স্ট অফ অল, আমার অভিনয় জগতে আসার যে রিজনটা, এটা ভীষণ ইন্টারেস্টিং। বিকজ আমি কখন অভিনয় জগতে আসবো এটা আমি কখনোই চিন্তা করিনি, এবং এর পিছনে যারা আমাকে ইন্সপায়ার্ড করেছে তারা ছিলেন আমার ফ্যামিলি এবং আমার টিচার্স, যারা অলওয়েজ আমাকে ক্লাসে বলতেন, হ্যাঁ তোমার ফেস তো অনেক সুন্দর, সো তুমি অভিনয় জগতে কাজ করো। এবং আম্মুরও ভীষণ ইচ্ছা ছিল এই সব কিছু মিলিয়ে অ্যাকচুয়ালি অভিনয় জগতে আসা। মনে হলো ট্রাই করি। আচ্ছা, প্রথম কাজের অফারটি কিভাবে এসেছিল? প্রথম কাজের অফারটি এসেছিল বলতে আমি গিয়েছি অডিশন দিতে, এবং তারপরেই সেখানে যখন সিলেক্ট হওয়ার পরে কাজ করা হয়। আচ্ছা, এখন কাজ নিয়ে ব্যস্ততা কেমন চলছে? এখন কাজ নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মধ্য থেকেই যাচ্ছি। আমি রিসেন্ট একটা নাটকের শ্যুট শেষ করেই আসলাম, আমার গতকালকে শ্যুট শেষ হয়েছে, সো এই সব কিছু মিলিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটু জানতে চাই যে স্মৃতির আলপনা আঁকি মেগা সিরিয়ালে আপনি কাজ করছেন, যেটা 18 বাংলায় প্রচারিত হয়, সেখানে আপনার ক্যারেক্টারটা কি ছিল, এবং ক্যারেক্টারটা করার পরে মানে শুরু থেকে এখন পর্যন্ত কেমন এক্সপিরিয়েন্স এবং জার্নিটা আপনার জন্য কেমন ছিল? ওয়েল, প্রথমেই যদি বলতে হয় যে আমার এই ক্যারেক্টার যেটা, এটা একটু নেগেটিভ ক্যারেক্টার, এবং আমার ক্যারেক্টারের নাম হচ্ছে লিসা। সো লিসা ক্যারেক্টারের জন্য যখন আমার কাছে অফার আসে, আই ওয়াজ লাইক এই ক্যারেক্টারটা আমি করতে পারবো না, কাজ এটা নেগেটিভ ক্যারেক্টার এবং ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। অ্যান্ড আফটার দ্যাট গল্পটা এত সুন্দর, এবং আমাকে যখন বলা হলো না তুমি পারবে, দেন আই থট যে ওকে, লেটস গিভ ইট আ ট্রাই। অ্যান্ড আমি খুবই ভালো করেছি, সবাই বলেছে, এবং আশেপাশে যারা ছিল এই নাটকের দর্শক তারা সবাই দেখে বলেছে যে তুমি ভীষণ ভালো করেছো। এবং আমার মনে হয় নেগেটিভ চরিত্রের সার্থকতাটা ওই জায়গাতেই যখন আপনি ভীষণ রকমের বকা খাবেন। এবং আমাদের সিরিয়ালটা যখন ইউটিউবে দেওয়া হয়, কমেন্ট সেকশনে ভীষণ রকমের বলা হয় যে হ্যাঁ লিসা মেয়েটা এরকম কেন, লিসা কেন এই কাজটা করলো, লিসা কেন এইভাবে করে কথা বললো। মানে আপনার চরিত্রটা সার্থক হয়েছে আপনার প্লে করা। একদম। আচ্ছা, স্মৃতির আলপনাতে কাজ করতে গিয়ে কি আপনার কোনো স্মৃতি তৈরি হয়েছে কিনা, বা এমন কোনো স্মৃতি রয়েছে কিনা যেটা এখনো মনে পড়ে, হাসায় কিংবা বেদনা দেয়? না, বেদনা দেওয়ার মতো এমন কোনো স্মৃতি নেই, বাট হ্যাঁ অনেক স্মৃতি আছে। যেহেতু এই সিরিয়ালটার সাথে আমি আছি অলমোস্ট 2.5 বছর ধরে, সো এটা আমার কাছে কাইন্ড অফ সেকেন্ড হোম হয়ে গেছে। প্রতিনিয়ত আমরা শ্যুট করছি, এবং সব কিছু মিলিয়ে ভালো টাইম যাচ্ছে। আচ্ছা, নাটকের যে ক্যারেক্টারটা আপনি প্লে করছেন, কি মনে হয় এই ক্যারেক্টার ছাড়া কি অন্য কোনো ক্যারেক্টার থাকলে আরও ভালো হতো, নাকি আসলে এই ক্যারেক্টারই আপনার জন্য পারফেক্ট আছে? ফার্স্ট অফ অল, যে ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয়েছে, আমি মনে করি যে ক্যারেক্টারটা আমি প্লে করছি, আমার থেকে ভালো এই ক্যারেক্টারটা কেউ প্লে করতে পারতো না, যেহেতু এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। সো আমার মনে হয় আমি যে ক্যারেক্টারটা করছি ইটস পারফেক্ট ফর মি, এবং এর থেকে ভালো ক্যারেক্টার পেলে, ভালো আর খারাপের কোনো কিছু নেই, ক্যারেক্টার একটা আর্টিস্টের কাছে সেই জায়গা থেকে আমি পারফেক্ট। আচ্ছা, এখানকার যে এত অ্যাক্টিং করেছেন, সেখান থেকে কোনো সংলাপ কি মনে আছে কিনা, এখন কি আমাদেরকে একটু শোনাতে পারবেন কিনা? সংলাপ যদি এখন বলি তাহলে আমার ম্যাক্সিমাম সংলাপই থাকে যে কিভাবে করে ঝামেলা করা যায় একজন। আমি একটা এক্সপ্রেশন দিতে পারি, সেটা হচ্ছে আমি স্বাভাবিকভাবেই যেটা হয় যে আমরা কাউকে দেখছি, লাইক আমরা নর্মালি তাকাচ্ছি, তো একটা টাইমে যেহেতু আমি বললাম যে এই টোটাল ক্যারেক্টারটি আমার টোটালি বিপরীত একটা ক্যারেক্টার, সো দেখা যাচ্ছে যে আমি স্বাভাবিকভাবে তাকাচ্ছি, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম আমাকে ডিরেক্টর বলছে না তুমি এভাবে করে তাকাও না, তুমি এভাবে করে দেখো। আই ওয়াজ লাইক ওকে। আচ্ছা, দেখার পরে সংলাপটা কি থাকবে, মানে কি ধরনের কথা বলতে হয় তখন? ম্যাক্সিমামই যেহেতু নেগেটিভ কথা, নিশ্চয়ই ও মনে হয় আমার ব্যাপারে কোনো একটা যুক্তি করছে, যেটা আমাকে বুঝতে হবে, লাইক এরকম সামথিং ম্যাক্সিমাম। ইন্টারেস্টিং। এখানে কাজ করতে গিয়ে তো অনেক নতুন আর্টিস্টদের সাথে পরিচয় হয়েছে, তাদের মধ্যে কার কাজ ভালো লাগে, বা কাকে মনে হয় যে তার সাথে কাজ করে মনে হচ্ছে না আমি বাসায় কাজ করছি, আসলে একটা হোম একটা প্লেস ফিল হয়? ওয়েল, তাহলে যার নামটাই নিতে হয় সেটা হচ্ছে আমার কো আর্টিস্ট, যিনি ভীষণ ট্যালেন্টেড, ইমতুর আতিশ, এবং তার সাথে কাজ করার পর মনে হয়েছে যে একদমই আমার ক্লোজ কোনো পার্সন, এবং খুবই কমফোর্টেবল। যদি আপনি অভিনয় জগতে না আসতেন, সবাই যদি আপনাকে এভাবে উদ্বুদ্ধ না করতো আসলে যে হ্যাঁ এটাতে যাওয়া যেতে পারে, তাহলে অন্য কোন প্রফেশন আপনি বেছে নিতেন? আমি তাহলে হয়তো ফ্যাশন ডিজাইনার হতাম,
বা ডক্টর হতাম, এরকম কোনো প্রফেশনে যেতাম। আচ্ছা, এখন কি সে পড়াশোনা কি শেষ নাকি করছেন এখন? আমি এখনো পড়াশোনা করছি। কিসে পড়ছেন? আমি স্টিল মাস্টার্স করছি। সো এটাই। আচ্ছা, সাবজেক্ট? আমার সাবজেক্ট হচ্ছে মার্কেটিং। আচ্ছা, ভালো। ইন ফিউচার কি আসলে বিজনেসে যাওয়ার ইচ্ছা আছে কিনা, কর্পোরেট সেক্টরে যাওয়ার ইচ্ছা আছে কিনা? আমি অলরেডি কর্পোরেট সেক্টরে আছি। কখনো যদি সিনেমার অফার আসে, এখন তো নাটকে আছে, সিনেমা তো নিশ্চয়ই করা হয়নি এখন পর্যন্ত, জি। অবশ্যই ইচ্ছে আছে, সেই জায়গা থেকে অবশ্যই আসলে এটা প্রোডিউসার ডিরেক্টরদের পক্ষে থেকে থাকবে যে আসলে তারা কাকে আপনার কো আর্টিস্ট হিসেবে রাখবেন, কিন্তু যদি তারপর আপনার চয়েস থাকে তা আপনি কাকে কো আর্টিস্ট হিসেবে চাইবেন? ওয়েল, আমার মনে হয় যে এখন এই প্রশ্নের একটাই উত্তর হতে পারে, উইচ ইজ সাকিব খান। সো ডেফিনেটলি যদি আমার চুজ করার কোনো অপশন থাকে যে আপনি কার সাথে কাজ করতে চাচ্ছেন, ডেফিনেটলি আমি তার নামই নিব। আচ্ছা, এখন থেকে আগামী 10-15 বছর পরে বা কাজের পরিধি যখন আরো বাড়বে, যখন কাজের জায়গাটা, অভিজ্ঞতাটা যখন আরো গেইন করবেন, তখন নিজেকে কোন জায়গায় দেখতে চাইবেন? অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রতিটা আর্টিস্টই তাকে ভালো পরিসরে বা ভালো কাজ করছে। যেহেতু সাকিব খান বলতেই আমরা যেটা বুঝি সুপারস্টার, ঢালিউড কুইন বলতেই আমরা যেটা বুঝি অপু বিশ্বাস। সো ডেফিনেটলি সেরকম কোনো একটা জায়গায় নিতে চাবো। আচ্ছা, এই যে আপনি স্মৃতির আলপনা আঁকিতে কাজ করেছেন এবং এখনো করছেন, এবং আপনার 200টা এপিসোড রিলিজ হয়েছে আপনার পুরো কাজ শুরু করার এখন পর্যন্ত, তো সেখান থেকে আসলে শুরুর দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যে দিন লাস্ট আপনি শুট করেছেন, পুরো জার্নিটা এবং কি কি পরিবর্তন হয়েছে আপনার আসলে আপনার লাইফে এবং কাজের জায়গাতে? লাইফে যদি পরিবর্তনের কথা বলি, যেহেতু এটা একটা মেগা সিরিয়াল এবং আমি অলমোস্ট অনেক বছর ধরে এটা করছি, 2-2.5 বছর। সো দেখা যেত যে এই সিরিয়ালটা মেগা সিরিয়াল হওয়ার কারণে দেখা যাচ্ছে পাশের বাসার আন্টিও দেখছে। যেটা দেখা যেত যে ম্যাক্সিমাম টাইম এখন যেটা হয় যে আমরা ইউটিউবে চলে গেছি, সবাই টিভি খুব বেশি একটা দেখি না। সেই জায়গা থেকে এই গল্পটা আসলে ট্রেন্ডি কোনো গল্প না। আমরা যে গল্পে কাজ করছি, গল্পটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান, এবং সেই জায়গা থেকে গল্পটা যে এতটা চলবে এবং এতটা মানুষ পছন্দ করবে, এটা আমরা কখনোই চিন্তা করিনি। সো যেহেতু এখন এটা সবাই দেখছে এবং সবার কাছে এই জিনিসটা অনেক পরিচিত এবং ফ্যামিলি রিলেটেড, তো সবাই অনেক বেশি রিলেট করতে পারছে। সেই জায়গা থেকে যদি আমি আমার চেঞ্জেসটা বলি, তাহলে ওই যে বললাম পাশের বাসার আন্টিও এখন দেখছে এবং সেও বলছে হ্যাঁ তুমি খুব ভালো করছো, এরকম টাইপের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। আচ্ছা, এবং এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেকেই নাটকে কাজ করেন, কিন্তু এরকম মেগা সিরিয়ালে কিন্তু অনেকে কাজ করছেন না, অনেকে শর্ট ফিল্মগুলোতে কাজ করছেন, টেলিফিল্মে কাজ করছেন। সো একটা আর্টিস্টের জন্য এই ধরনের কাজ থাকাটাও কিন্তু ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে কি মনে হয় যে কাজের চুজ করার ইয়েটা কেমন ছিল, মানে চুজ যে করেছিলেন আপনি কাজ এই সেক্টরে আসবেন বা এই সিরিয়ালে কাজ করবেন, কতটা সঠিক ছিল আপনার ডিসিশন? ওয়েল, ফার্স্টেই যদি আমি বলি, তাহলে আমি কাজ খুবই বেছে বেছে করাটা পছন্দ করি। আমি গতানুগতিক সবার কাজ করিও না এবং আমার পছন্দও না। আমি যদি কোনো ক্যারেক্টার করি, সেটার পেছনে অবভিয়াসলি আমার গল্পটা পছন্দ হতে হবে, একই সাথে আমার ক্যারেক্টারটা, ডিরেক্টর কার সাথে আমি কাজ করছি, এগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে আমি যখন লিসা ক্যারেক্টারের জন্য আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং আমি যখন অ্যাকসেপ্ট করেছি, আমার মনে হয় যে এটা আমি জাস্টিস করেছি আমার নিজের সাথে, এবং একই সাথে ক্যারেক্টারটার জন্য আমি জাস্টিস করেছি। সেই জায়গা থেকে আমার মনে হয় আমি ভালোই করেছি। আচ্ছা, ব্যক্তি জীবনে আনিশা তনি কেমন? ব্যক্তি জীবনে আনিশা তনি ভীষণ হাস্যোজ্জ্বল একটা মানুষ। ক্যারেক্টারের সাথে কি কোনো মিল আছে? একদমই না, একদমই না। আমার ক্যারেক্টার ভীষণ নেগেটিভ। কখনো কি ওই ক্যারেক্টার চলে আসে লাইফে, মানে পার্সোনাল লাইফেও দেখা গেছে যে কথা বলতে বলতে সেই ক্যারেক্টারটা, বিকজ দীর্ঘদিন ধরে আপনি প্লে করছেন, ওখানেও আপনি অ্যাক্টিং করছেন, দেন আবার হয়তো ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে বসছেন, সেম প্যাটার্নে কি কখনো কনভারসেশন হওয়ার পর মনে হয়েছে আল্লাহ আমি এটা কেন করছি, বা আমি এরকম এই টোনে কেন কথা বলছি, হয়েছে কিনা? হ্যাঁ, এরকম একবার হওয়ারই কথা আসলে, যেহেতু দীর্ঘদিনের কাজ। হ্যাঁ, যেহেতু কাজ করা হয়েছে প্রায় অনেক দিন ধরে, সো এটা হয়েছে। এবং একই সাথে যখন দেখা যাচ্ছে বাসায় কারোর সাথে কথা বলছি, আম্মু পরে বলছে তুমি কি তোমার নাটকের ওখান থেকে এখনো বের হতে পারো, ক্যারেক্টার থেকে এখনো বের হতে আসলে পারো? স্বাভাবিক, ক্যারেক্টারটা এত বেশি ওন করা হয় আসলে। ফ্রেন্ড সার্কেলে কেমন মনে হয় যে আমরা যখন মিডিয়াতে কাজ করার আগের যদি কথা বলি, তখন একটা ফ্রেন্ড জোন ছিল, সবাই একভাবে দেখতো, এবং মিডিয়াতে কাজ করার পরে পরিচিতি বা সেখানে কোনো পরিবর্তন হয়েছে কিনা? ডেফিনেটলি পরিবর্তন হয়েছে। অনেক ফ্রেন্ড সার্কেল বেড়েছে, যেহেতু আমি একটু ফ্রেন্ড জোনে থাকাটা পছন্দ করি। সো ফ্রেন্ড মজা করে বলে নাকি নেগেটিভ ক্যারেক্টার নিয়ে কিছু বলেন? হ্যাঁ, ভীষণ। এই তুই তো এইটা করিস, তুই তো তোর ক্যারেক্টারই তো নেগেটিভ। সো হ্যাঁ, ফ্রেন্ডরা তো বলে লেগ পুল করবে।
আচ্ছা, কাজ নিয়ে আর ফিউচারের কি প্ল্যান রয়েছে, আর কোন কোন সেক্টরে কাজ করার ইচ্ছা আছে? ওয়েল, আমার অ্যাকচুয়ালি সব সেক্টরেই আমি কমফোর্টেবল, যদি আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা আমি করতে পারবো, আমি ওয়েল কনফিডেন্ট, এবং একই সাথে আমার মনে হচ্ছে যে গল্পটা সুন্দর, ডিরেক্টরের সাথে আমি কাজটা করতে পারবো, তাহলেই আমি পারফেক্ট, আমি সেখানে গোত্র করবো। অনেক আর্টিস্টই কিন্তু আমরা দেখেছি যারা নাটকে কাজ করেছেন, তারা একটা সময় নাটকে কাজ করতেন, এখন তারা আসলে বড় পর্দায় যাওয়ার পর আর নাটকে কাজ করছেন না। সো সেই জায়গা থেকে আপনি এখন যেহেতু ছোট পর্দায় কাজ করছেন, বড় পর্দায় কাজ করার পরে কি ছোট পর্দায় ব্যাক করবেন কিনা, না পরিকল্পনা আছে যে একবার বড় পর্দায় চলে গেলে আর ছোট পর্দায় আসবো না, কি মনে হয়? আচ্ছা, আমার কাছে আসলে বড় পর্দা আর ছোট পর্দা বলতে কোনো কিছু নেই, আমার কাছে বিষয়টা হচ্ছে কাজ করা, এবং যতক্ষণ আমার মনে হবে যে আমি কাজ করব, ডেফিনেটলি আমি এখানে কাজ করব। যেদিন আমার মনে হবে যে আমি এখানে কাজ করতে পারছি না, কাজ করব না। আচ্ছা, অনেকেরই কিন্তু একটা সিক্রেট ট্যালেন্ট থাকে যেটা অনেকে হয়তো বা জানেন না, বা সেটা আপনি পারেন হয়তো, বা অনেকেই সেটা, কিছু লোক হয়তো বা জানে, কিছুজন জানে, বাট সকলে জানে না। সেরকম কোনো সিক্রেট আছে কিনা, সিক্রেট ট্যালেন্ট আছে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রতিটা মানুষের কিছু সিক্রেট ট্যালেন্ট থাকে। আমার সিক্রেট ট্যালেন্ট হচ্ছে আমি খুব সহজেই রিমিক্রি করতে পারি। অবসর সময় কি পাওয়া হয়, পেলে কি করা হয়? ওয়েল, অবসর সময় খুবই দেখা যায় যে খুবই কম সময় আমাদের অবসর সময়টা থাকে, যেহেতু আমি অলরেডি জব করছি, পড়াশোনা করছি, একই সাথে আমার অ্যাক্টিং, সো এই সব কিছু মিলিয়ে অবসর বলতে আসলে তেমন কোনো সময় থাকে না। সপ্তাহে 1 দিন বা 2 দিন সেই টাইমটা দেখা যাচ্ছে ফ্যামিলিকেই সময় দেওয়া হচ্ছে, বা নিজের সেলফ প্যাম্পারের জন্যই টাইম দেওয়া হচ্ছে, দ্যাটস ইট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে, চমৎকার একটা আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন, থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।